অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, দুর্গন্ধতে যেন পেটের নাড়ি ভুঁড়ি সব একসাথে বেরিয়ে আসবে। ফোনের একটু আলোতে দেখা মাত্র প্রিয়া চিৎকার করে উঠল। গল্পটা শুরু করবার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, আর যারা এখনও বিনা সাবস্ক্রাইবে দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। গল্পের শেষ অবধি থাকার জন্য অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প, বিভীষিকা। রিহান, মল্লিকা, প্রিয়া একই সাথে সরকারি দপ্তরে কাজ করে। তিনজন তারা খুবই ভালো বন্ধু। ওদের বন্ধুত্ব দেখে অনেকেই ঈর্ষান্বিত হতো, তবে ওদের কিছু আসা যেত না। ওরা সবাই সবার বিপদে আপদে সব সময় সবার পাশে থাকতো। রিহান কোনো কোনো সময় অফিসের সমস্ত কাজ তার বন্ধুদের উপর ছেড়ে কেটে পড়ত। অফিসের সবার মধ্যে এই নিয়ে ফুসাফুসি চলতো। কাজটা সব ঠিকঠাক পেত বলে ম্যানেজার সব জেনেও চুপ থাকতো। তাছাড়া ম্যানেজারের সমস্ত নজর ছিল মল্লিকার উপরে। ম্যানেজার শুভেন্দুবাবু আর মল্লিকা, তারা দুজন একই কলেজে পড়াশোনা করত। তখন থেকেই শুভেন্দুবাবু মল্লিকাকে খুব ভালোবাসত। কিন্তু মল্লিকা স্বাধীন উড়ন্ত পাখি, কাউর জালে ধরা দিতে চাইতো না। আসলে মল্লিকা তার সবার সাথে বন্ধুত্বের হাত বাড়াতেই ভালো লাগতো, এর বেশি সে অন্য কিছু একদম পছন্দ করতো না। বলা বাহুল্য, মল্লিকা ভালোবাসা বিয়েতে একদম বিশ্বাসী ছিল না। মল্লিকার পরিবার বলতে তার ছোট ভাই আর প্রিয়ার পরিবার। এক দুর্ঘটনায় মল্লিকার মা বাবা দুজনেই মারা যান। মল্লিকা তার ভাইকে নিয়ে প্রিয়াদের বাড়িতেই ভাড়া থাকতো। মল্লিকা তার জীবনের ছোট ছোট কথা সে প্রিয়ার সাথে শেয়ার করত। প্রিয়াই ছিল মল্লিকার জীবনের সব কিছু। অফিস থেকে একটা বিজনেস ট্যুরের প্ল্যান চলছে। এটা একটা ট্রাভেল কোম্পানির তরফ দিয়ে ফ্রি ট্যুরের ব্যবস্থা। মল্লিকাকে ম্যানেজার ডেকে পাঠালো। ম্যানেজারের ঘর দিয়ে আসার পর দেখলাম মল্লিকা একদম চুপ। জিজ্ঞেস করলে কিছু না বলতো। মাঝে 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 দেখছি মল্লিকা চোখ মুছছে। মল্লিকা আমার পাশের টেবিলেই বসে। ওকে হাসানোর জন্য অনেক রকমের কথা বললাম, কিন্তু ওই হু হ্যাতেই জবাব মিলল। কালকে ট্যুরে যাচ্ছিস তো? ওই হুতেই জবাব আসলো। বেড়াতে যাওয়ার নাম শুনলে যে আকাশে উঠত, সেই মল্লিকার মধ্যে কোনো খুশি নেই। যেন মনে হচ্ছে অফিসের ট্যুর বলেই যাচ্ছে, না হলে সে যেত না। বেড়াতে গিয়ে দেখলাম মল্লিকা একা একা থাকছে। আমরা সবাই সমুদ্রের জলের মধ্যে ঝাপাঝাপি করছি, ও পাড়ে বসে আছে। জিজ্ঞাসা করলে বলছে, আমাকে একটু একা থাকতে দে। মনে হলো মল্লিকা আমার উপরে কোনো কারণে রাগ হয়েছে। আমার উপরে রাগ করে মল্লিকা বেশি দিন থাকতে পারত না। মল্লিকার সমস্ত ছোট ছোট কথা আমার সাথে শেয়ার করত। আমরা সবাই সমুদ্রে স্নান করতে ব্যস্ত। তাকিয়ে দেখি আশেপাশে আর মল্লিকাকে দেখতে পাচ্ছি না। ভাবলাম আশেপাশে কোথাও আছে। ফোন করলাম, তাতেও কোনো সাড়া পেলাম না। ফোনটা বন্ধ আছে বলছে। আমাদের সাথে ম্যানেজার শুভেন্দুবাবুও ছিলেন না। মাথার মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগতে শুরু করেছে। আজ অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করছি, এরকম ঘটনা কখনো ঘটেনি। মল্লিকা শুধু আমার অফিসের বন্ধু নয়, ও আমাদের পরিবারের একজন হয়ে উঠেছে। ওর উপরে একটা ভালোবাসা মায়ায় জড়িয়ে গেছি। তাকিয়ে দেখি ম্যানেজার শুভেন্দুবাবু আমাদের দিকেই হেঁটে আসছেন। উনি প্রজেক্ট নিয়েই ব্যস্ত ছিলেন। উনি আসতেই সবটা আমরা খুলে বললাম। শুভেন্দুবাবু আমাদের উপরেই রাগারাগি করলেন। আমরা কেন মল্লিকাকে একা ছেড়ে দিয়েছি কেন জানি না। কেন জানি না মনটা অনেক অস্থির লাগছে। অনেক বাজে বাজে চিন্তা মাথার মধ্যে ঘুরছে। সবাই রেডি হয়ে সব দিকটা খুঁজতে বেরিয়ে পড়লাম। বুক ফেটে খালি কান্না আসছে। মনে মনে খালি ঠাকুরকে ডাকছি। সমস্ত সন্দেহটা শুভেন্দুবাবুর উপরেই যাচ্ছে, কিন্তু হাতে কোনো প্রমাণ নেই। দুদিন ধরে মল্লিকার সাথে তেমনভাবে কথা হয়নি। ওই হু
হ্যাঁতেই ওর জবাব ছিল। ম্যানেজারের রুমে কি হয়েছিল জানি না, তারপর দিয়ে মল্লিকা একদম অন্যরকম। তবে কি এই সমস্ত ঘটনার পিছনে শুভেন্দুবাবুরই হাত রয়েছে আর আমাদের সামনে নাটক করছেন? সব দিক ভালোভাবে খোঁজা হলো, কিন্তু কোনো দিকে কোনো মল্লিকার কোনো খোঁজ পাওয়া গেল না। পাগলের মতো আমি আর রিহান সব জায়গায় খুঁজতে থাকি। এটা কি করে সম্ভব? চোখের নিমেষেই যেন সব মিটে গেল। খালি বুক ফেটে কান্না পাচ্ছে। রিহান অনেক কান্নাকাটি করছে। ওকে সামলাবো না নিজেকে? শুভেন্দুবাবু থানায় একটা ডায়েরি করতে গেলেন। 24 ঘন্টার আগে কোনো কাজেই পুলিশ দপ্তর দিয়ে হবে না জানালেন। কেন আসলাম এখানে বেড়াতে, এই প্রশ্ন বারবার সবার মনে ঘুরছে। না হলে এমনটা হয়তো হতো না। অফিসে কেমন যেন একটা নীরবতা। কাউরি আজ কাজের দিকে মন নেই। সবার চোখ যেন দরজার দিকে। এখনই বুঝি দরজা দিয়ে মল্লিকা ঢুকবে। মল্লিকা আমার পাশেই টেবিলে বসে। খালি টেবিলটার দিকে চোখ যাচ্ছে। মনে হচ্ছে মল্লিকা টেবিলে বসে আছে। খালি মনে হচ্ছে ওর অনেক কিছু বলবার ছিল। দু চোখ ভরে খালি জল আসছে। আজ পুলিশ এসেছে অফিসে। সমস্ত খোঁজ খবর, মল্লিকার সমস্ত বায়োডাটা নিয়ে গেল। দারোগাবাবু মল্লিকার সাথে কাউর কোনো হিংসা, রাগ, রেষারেষি, কাউর কোনো সন্দেহ থাকলে জানাতে বলল। সমস্ত আঙুলটা যেন সবার ম্যানেজারের উপরই গেল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কোনো প্রমাণই পাওয়া যায়নি। দেখতে দেখতে প্রায় 6 মাস হতে চলছে। সবাই যেন মল্লিকাকে ভুলতে বসেছে। আমি যেন কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারছিলাম না। মনে হয় সব সময় মল্লিকা ওই টেবিলে বসা, বুকটা যেন ছ্যাদ করে ওঠে। রিহান আমাকে সবসময় বোঝায়, যা হবার তাই হয়েছে। আমাদের হাতে আর কিছুই নেই। ঘরে ওর ছোট ভাই পাগলের মতো করছে। আমার মাকেও বুঝিয়ে রাখা যাচ্ছে না। কিছুই যেন ভালো লাগে না। সব যেন হঠাৎ কী দিয়ে কী হয়ে গেল। ঘুমের মধ্যেও মল্লিকাকে স্বপ্নে দেখি। খেয়াল করলাম প্রায় 6 মাস ধরে রিহান কোনো না কোনো কারণে লাঞ্চের সময় কোথায় যেন রোজ যায়, অথচ রিহান একা থাকে। সবসময় আমাদের সাথেই ক্যান্টিনেই লাঞ্চ করে। খুব চেনা একটা পেন আর ডায়েরি রিহানের টেবিলে দেখলাম। হুবহু এক। আমি মল্লিকাকে ঠিক এরকমই একটা পেন আর ডায়েরি গিফট করেছিলাম। রঙটাও এক ছিল। সেবার আমি দিল্লি থেকে এই পেন আর ডায়েরিটা এনেছিলাম। মল্লিকার পেনটা অনেক পছন্দ ছিল, তাই বেশি ব্যবহার করতো না। জানি না, এই রকম অনেকের কাছেই থাকতে পারে। আজকে আমি রিহানের পিছন পিছন গেলাম। রোজই একই সময়ে কোথায় যায় সেটা দেখবার জন্য। দেখলাম ও নিজের ঘরেই ঢুকলো। পরের দিন অফিস দিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। একজন তালা খোলার লোককে সাথে নিয়ে রিহানের ঘরে হাজির হলাম। একটু বেশি পয়সা দেব বলায় রাজি হলো আমার সাথে যাওয়ার। দরজা খুলেই ঢুকতে দেখি অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, পচা দুর্গন্ধ বেরোচ্ছে। পেটের নাড়ি ভুড়ি যেন সব একসাথে বেরিয়ে আসবে। লাইটের সুইচগুলো কোনো দিকে খুঁজে পাওয়া গেল না। অনেক কষ্টে ফোনের আলো জ্বালিয়ে ভিতরে ঢুকলাম। এমন ঘরে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে? এটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। ঘরের মধ্যে এত ঠান্ডা, সারা গা হাত পা জমে যাচ্ছে। ঘরে কেউ নেই, অথচ সারা ঘরে এসি চালানো। একজন মানুষের জন্যে এতগুলো এসি, তাও আবার সেন্ট্রাল এসি। আস্তে আস্তে আরেকটু ভিতরে ঢুকলাম। ঢুকতে চিৎকার করে উঠলাম। সারা গা হাত পা ভয়ে ঠক ঠক করে কাঁপছে আমার। গলাটা যেন ভয়ে জড়িয়ে যাচ্ছে। আমার হাত পাগুলো অসাড় হয়ে যাচ্ছে। আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। কী করব বুঝে ওঠার আগেই সামনে তাকিয়ে দেখি রিহান দাঁড়ানো। রিহান বলল,
এদিকে আসছিস জানলে একসাথেই আসতাম, কষ্ট করে তালা ভেঙে আসার দরকার ছিল না। এটা না আমার একদম পছন্দ না, জানিস, না বলে কিছু করা। প্রিয়া বলল, তুই একটা জানোয়ার, তুই এটা কী করে করতে পারলি? রিহান বলল, অনেক বুঝিয়েছিলাম মল্লিকাকে, বুঝলি, কিন্তু ভীষণ একগুঁয়ে, যে কথা সে কাজ। ও বন্ধুত্ব ছাড়া আর কিছুই ভাবতে পারে না আমাকে। কী করব, ভীষণ ভালোবাসি যে ওকে। তুই একটা পাগল, তোর তোর চিকিৎসার দরকার আছে। তোর ভিতরে একটা রূপ আর বাইরে একটা রূপ। আমি আমি তোর সব কথা সবাইকে বলবো। এইটাই আমার একদম ভালো লাগে না। মল্লিকা আমার রূপটা জেনে গেছিল, তাই তো এই বন্দুকের 3টে গুলি ওর জন্য ব্যবহার করতে হয়েছে। এখনও 3টে গুলি বাকি আছে। ওকে আমি মারতে চাইনি, জানিস, ওকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এই দেখ না, কত খরচ করেছি ওর জন্যে, কি সুন্দর করে ঘরটা গুছিয়েছি। ওকে খাইয়ে আমি রোজ অফিসে যাই। আমি না খাওয়ালেও খেতেই চায় না, ভীষণ একগুঁয়ে, জানিস। তাই তো অফিসের মাঝখানে এসে দেখতে হয় আমাকে ও খেলো নাকি। রাত্রিবেলা ওকে পাশে নিয়ে আদর করি, আর ওর সাথে আমি কত গল্প করি। এই 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 দেখ আমাদের বিয়ের ফটো, বেনারসি শাড়িতে কি সুন্দর লাগছে, তাই না রে? প্রিয়া চেঁচিয়ে বলল, তুই একটা পাগল, তোর 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 ভীষণভাবে চিকিৎসার প্রয়োজন আছে। আমি আমি ভাবতেই পারছি না তুই আমাদের বন্ধু। তার মানে সেদিন তোর সবটা নাটক ছিল? রিহান বলল, নাটকটা না করলে সমস্ত কিছু ম্যানেজারের দিকে না গিয়ে আমার দিকে আসতো। প্রিয়া বলল, এবার আর তুই বাঁচতে পারবি না, বন্দুকটা নিচে রাখ, পুলিশ তোকে খুঁজছে। তাছাড়া এখানে আসবার আগে ম্যানেজার শুভেন্দু বাবুকে সবটা জানিয়েই আমি এখানে এসেছি। এই জন্যই মল্লিকাকে বলেছিলাম তোর দিয়ে দূরে থাকতে। জানতাম তোর মাথাটা অনেক আগে আগে চলে, অনেক সহজেই আমাকে তুই ধরে ফেলবি। বলেছিলাম মল্লিকাকে তোর থেকে দূরে থাকতে, অফিসের সব কাজ উল্টা পাল্টা করতে, যাতে ম্যানেজার ওর উপরে রেগে থাকে। সবই ঠিকঠাক চলছিল, আর চলবে না বাই কেন? লাটাইটা যে আমার হাতে ছিল। মল্লিকার ছোট ভাইকে আমি কিডন্যাপ করে রেখে দিয়েছিলাম, বলেছিলাম কাউকে কিছু বলতে না। তাই তো একা একা চুপচাপ থাকতো বেচারা মল্লিকা। এই তোর থেকে মল্লিকাকে সরিয়ে রাখতে পারলেও তুই এই যে মাছির মতো সব জায়গায় ভ্যান 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 করিস, এইটাতেই আমার মাথাটা গরম হয়ে যায়। আসলে মাছিটা আমার আগে দিয়েই সরিয়ে দেওয়া লাগতো। আসলে তুই চাসই না আমরা সুখে সংসার করি। পিয়া বলে, সংসার? মাই ফুট! মৃতদের সাথে সংসার, গল্প, ফুলশয্যা, আমার ভাবতেই ভয় করছে। তুই তুই আমাদের বন্ধু, তোর মতো একটা মানুষ সুস্থ সমাজে ঘুরে বেড়াচ্ছে, তুই নরকের কীট, এর নাম ভালোবাসা? রিহান বলল, জানতাম তুই সবটা জেনে গেলে কোনো দিনই আমি মল্লিকাকে পেতাম না। তাই তো বেড়াতে যাওয়ার সুযোগটা সোনায় সোহাগা হয়েছে আমার জন্যে। ওইখান থেকেই মল্লিকাকে সরিয়ে আনি। শুভেন্দুবাবুর নজরটা মল্লিকার উপরে থাকায় আমার আর একটু সুবিধা হয়ে যায়, পুরো সন্দেহটা ওনার উপরে চলে যায়। মল্লিকাকে যেমনটি বলেছিলাম মল্লিকা ঠিক তেমনটিই করেছিল। শেষ সময় মল্লিকার একটা আলাদাই রূপ ছিল, না ভয় পেত না কোনো কথা শুনতো, তাই তো এসব করতে বাধ্য হলাম। দুধ দিয়ে মাছিটা আগেই ফেলা লাগতো আমার, আজকে এই অবধি তুই পৌঁছাতে পারতিস না। প্রিয়া মল্লিকার গলাটা দাবিয়ে ধরল, তোর ভালোবাসার মানুষকে আমি শেষ করে দেব, বন্দুকটা আমার দিকে ছোড়। রিহান বলল, না, তুই এটা করতে পারিস না, আমি মল্লিকাকে ভীষণ ভালোবাসি। প্রিয়া বলল, ভালো যখন বাসিস বন্দুকটা এদিকে ছোড়, যা বললাম তাই কর চুপচাপ।
প্রিয়া বলল, এখানে আসার আগে আমি সবাইকে জানিয়ে এসেছি যে আমি তোর এখানে আসছি। এইবার তোকে ভগবানও বাঁচাতে পারবে না। তুই একটা পাপী, তোর চরম শাস্তি হওয়া দরকার। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুই আমার বন্ধু। পুলিশ আসলো রিহানের ঘরে। রিহানকে পুলিশ ধরে নিয়ে গেল। মল্লিকার পচা দগদগে শরীরটাকে সৎকারের জন্য নেওয়া হলো। প্রিয়া চিৎকার করে কান্না করলো, পারলাম না তোকে বাঁচাতে। তোর ভাইকে আমি কি বলে বোঝাবো? এতদিন সবার আশা ছিল তুই ফিরে আসবি, এখন সব শেষ। আমি হেরে গেলাম, হেরে গেলাম মল্লিকা, হেরে গেলাম আমি।